ও হো 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 হো, চাক্কা এখানে প্রচুর পরিমাণে স্লিপ কাটতেছে, বাসটা মনে হয় ব্লাস্ট করবে এরকম ফিল হয় 17,500 ফিট উপরে। এই জন্যই তো বলি ভাই, এত ঠান্ডা কেন, এত ঠান্ডা কেন। সাল 2022 আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর। তার উপরে আমি যে রাইডটা দিয়েছিলাম সেটা ছিল আমার জীবনে তখন পর্যন্ত সবচেয়ে এক্সট্রিম রাইডগুলোর মধ্যে একটা। কারণ ওই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, এত হাইট, এত শীত আমি এর আগে আমার লাইফে কখনোই ফেস করিনি। এত কিছুর পরেও ওই রাইডটা এখন পর্যন্ত আমার জীবনে দেওয়া সেরা রাইডগুলোর মধ্যে একটা। তার কারণ হচ্ছে জায়গাটা যে লাদাখ, অনেক দিনের স্বপ্নের রাইড ছিল ওই রাইডটা, এবং আলহামদুলিল্লাহ আমরা লে লাদাখ রাইডটা শেষ করে আসছি। কিন্তু আক্ষেপ ছিল একটা জায়গার মধ্যে, লাদাখের যে আরও কয়েকটা ডেস্টিনেশন ছিল, ইনার লাইন যে ডেস্টিনেশনগুলো ছিল, প্যাংগং, নুব্রা ভ্যালি, তারপরে খাটদুংলা পাস, এই জায়গাগুলোতে যেতে পারি নাই। কারণ হচ্ছে তখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য সেই জায়গা অ্যালাউড ছিল না। যদি সেসব জায়গায় আমার যাওয়ার প্ল্যান থাকে, বাকেট লিস্টে থাকে, তখন আমি সেখানে বাঘের মতোই ঢুকবো, পারমিশন নিয়েই ঢুকবো। বিলাইয়ের মতো চুপি চুপি যাবো, চুপি চুপি চলে আসবো, ওই ধরনের লোক আমি না। এখন খুশির সংবাদ হচ্ছে 2023 সালে সেই জায়গাগুলোতে বাংলাদেশিদের যাওয়ার জন্য পারমিশন দেওয়া শুরু হয়েছে। আর 2024 সালে এখন এসে ভাই মোহাম্মদ সানি সেটার জন্য প্ল্যান করছে। আজকে ভাই মোহাম্মদ সানি রওনা দিবে লাদাখের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, সাইফুল্লাহ সানি বলতেছি, আপনাদের হোস্ট। আজকে আপনাদেরকে লাদাখ নিয়ে যাব। আমরা রওনা শুরু করছিলাম হচ্ছে ঢাকা থেকে 9টায়, এখন বাসে হচ্ছে 11:30 মতো। আমরা দিল্লিতে এসে মাত্র পৌঁছেছি। এখনও আমাদের আরেকটা ফ্লাইট নিতে হবে, সেটা এখন থেকে প্রায় 5-6 ঘন্টা পরে। তার আগে আপনাদেরকে এখন পরিচয় করে দিব ভাই মোহাম্মদ সানি কার সাথে এবার লে লাদাখ ট্যুর দিচ্ছে। সেটা হচ্ছে আমাদের ভাই মোহাম্মদ হাম্মা। সবাইকে সানিগিরি ব্লগে অনেক অনেক স্বাগতম। ইনশাল্লাহ নেক্সট 10 দিন অনেক অনেক ঘোরা হবে আর অনেক অনেক এক্সপ্লোর করা হবে, আর সবাই সাথে থাকবেন, ইনশাল্লাহ অনেক অনেক মজা হবে। আর হাম্মা ভাইয়ের ইন্ট্রোডাকশন আরও ছোট্ট করে দিতে হয়। হাম্মা ভাইয়ের সাথে আমি অনেক ছোটবেলা থেকে ঘুরতেছি, আর হাম্মা ভাইয়ের সামনে আমি বড় হয়েছি না ভাই? অবশ্যই। এই ছোট্ট একটা দেখছিল, ছোট্ট একটা ছেলে দেখছিল, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, মানে ভাই মিলে আমরা কোনোদিন ইন্টারন্যাশনাল ট্রিপ হয় না, দেশের ভিতরে আমাদের ট্রিপ দেওয়া হয়েছে, তাও ভাইয়ের অনেক ব্যস্ততা বেড়ে গেছে, সেভাবে সময় ম্যানেজ করা হয় না। এখন অবশেষে আমরা দুজন মিলে একটা রাইড হবে, ট্যুর হবে, ট্যুর হবে, মজা হবে, খাওয়া হবে, আর আর কি আর ভুলে গেছে থাকবেন। আর এখন যেটা হচ্ছে, আমাদের চোখে মুখে অলরেডি ক্লান্তির ছাপ দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে আমাদের ঘুমানোর টাইম হয়ে গেছে, কিন্তু আমরা ঘুমাতে পারতেছি না। প্রায় 5-6 ঘন্টার একটা ট্রানজিট, এটা খুবই একটা অড জিনিস। না এই সময় আমরা বাইর হইতে পারবো, না এই সময় একটা ঘুম দেওয়ার রিস্ক নিব, কারণ ঠিক আবার 3 ঘন্টা পরে নতুন করে চেক ইন শুরু হবে। তাই আমাদের পুরাটা সময় হচ্ছে এয়ারপোর্টে কাটাইতে হয়েছে। এখন আমরা সময় কাটাচ্ছি হচ্ছে দিল্লি এয়ারপোর্টের এদিক ওদিক ঘুরে টুরে, আর হচ্ছে এখন পিৎজা খেয়ে, এখানে ডমিনোস পিৎজা, এই যে পিৎজাটা খাচ্ছি, খুব ভালো লাগতেছে। আর দিল্লিতে এখন চলতেছে হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। হাম্মা ভাইয়ের এখনই ঠান্ডা লাগতেছে, এবং দিস ইজ দ্য অনলি সোয়েটার সে নিয়ে আসছে ঢাকা থেকে। লাদাখে শীত কত জানেন? দিল্লি মানে এয়ারপোর্টের বাইরে হয়তো 32 ডিগ্রি হতে পারে, কিন্তু এয়ারপোর্টের ভেতরে কত? এই জায়গায় 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আপনাকে আমার দিকে তাকাইতে হবে। তোর গায়ে হয়তো অনেক তেল আছে, লাইক তুই এখনো বিয়ে করছ নাই। না, আমি তো বিয়ে শাদী করছি। বিয়ের পরে শরীরের সব তেল বের। আমি বিয়ে শাদী করছি, বাচ্চা আছে, সব তেল তো কিছু খরচ হচ্ছে নাকি? কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে ডোমেস্টিক। এখন আমরা ইন্টারন্যাশনাল থেকে বের হয়ে ডোমেস্টিক যেই টার্মিনাল আছে সেটার ভিতরে ঢুকে গেছি লেয়ের জন্য। আর বাংলাদেশ থেকেও আসার পথে এবং এখানে ঢোকার পথে একটা জিনিস নিয়ে ঝামেলায় পড়ছি, সেটা হচ্ছে হেলমেট। এই হেলমেটটা নিয়ে বড় ঝামেলা আছে। চেকিনের যে ব্যাগেজগুলো আছে সেগুলো তো হচ্ছে চেকিনে দিয়েই দিচ্ছি, আর এই জিনিসগুলো আমার হাতে আছে। কোনো কিছু নিয়ে ঝামেলা হয় না, ঝামেলা হচ্ছে হেলমেট নিয়ে।
ঢাকা এয়ারপোর্টের মধ্যেও আমার হেলমেট নিতে দিবে না, হেলমেট নিলে নাকি আমি হচ্ছে হেলমেট দিয়ে পিডাকারে মাইরা ফেলবো, এরকম একটা কথাবার্তা। কিন্তু এয়ারলাইন্সের রুলস রেগুলেশন অনুযায়ী আমি হেলমেট নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। এয়ারলাইনের যে সিকিউরিটির লোকজন আছে তারা বলতেছে কোনো সমস্যা নেই, কিন্তু ঢাকা এয়ারপোর্টের লোকজন বলতেছে না, নেওয়া যাবে না। সেই দ্বন্দ্বে অবশেষে কথা কাটাকাটি করে একটু ট্রিক করে তারপরে হেলমেটটা আমি হাতে করে নিয়ে আসছি। এখন এবার যখন দিল্লি এয়ারপোর্টে আসছি, দিল্লি এয়ারপোর্টে আসার পরেও নিচে যে সিকিউরিটিগুলো আছে তাদেরকে আমি জাস্ট নর্মালি জিজ্ঞেস করছি ভাই হেলমেট কি নিতে পারবো, তারাও সেম কথা বলতেছে না না হেলমেট নেওয়া যাবে না, হেলমেট নিলে পিডায় মারা ফেলবেন আপনি কাউরে। মানে আমি তাদের আসলে লজিকটা বুঝি না, পিডায় মারানোর জন্য আসলে হেলমেট দরকার কি? আমি হাত দিয়ে তো বসে দিতে পারি, পা দিয়ে তো লাথি মারতে পারি, তাকে হাত পা রেখা যাবো, মাথা দিয়ে বাড়ি দিব, সব রেখা চলে যাবো। যাই হোক, অবশেষে উপরের যারা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই নেওয়া যাবে কিনা, বলছে না কোনো সমস্যা নেই, নেওয়া যাবে। তো এখন আবার ঝামেলা করে হেলমেটটা আমি হাতে করে নিয়ে যাচ্ছি। আর হেলমেটটা চেক ইনে দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে ভাই জিনিসটা এত শখের জিনিস, এই জিনিসটা চেক ইনে দিয়ে দেবো, চেক ইনে হচ্ছে শুধু এদিক ওদিক ঢেলেঢেলি করবে, আমার হেলমেটের অবস্থা 12টা বেজে যাবে। আর ব্রোস, এখনকার কাহিনী হইতেছে বাসে হচ্ছে 4টা, আমরা হাঁটতেছি, ঘুমাইতেছি, ঝিমাইতেছি, ফোন টিপতেছি, ফোনে চার্জ দিতেছি, তারপরে সময় শেষ হইতেছে না। 5 ঘন্টা শেষ হয়েছে, এখনও আরও 1 ঘন্টা ওয়েট করতে হবে, আর 1 ঘন্টা পরে আমাদের ফ্লাইট। চোখে মুখে অলরেডি দেখতেছেন কী অবস্থা, বিধ্বস্ত অবস্থা। তবে এমন একটা জিনিস এখন আপনাদেরকে দেখাবো যেটা দেখলে আপনাদের মন এখন খুব চাঙ্গা হয়ে যাবে, সাথে আমি দেখার পরেও আমার মন চাঙ্গা হয়ে যাবে। কেমন লাগলো আম্মা ভাই? এই মনে হচ্ছে যুদ্ধ জয় করছি। এখানে একটা মারাত্মক কাহিনী ঘটছে, আমাদের দুইজনকে বিজনেস ক্লাসে আপগ্রেড করে দিছে। কেন করছে সেটা জানি না, তো বিজনেস ক্লাসে আপগ্রেড করে দিছে ভাই, আমারও ফ্রি খানা। দরকার ছিল বলেন আপনি? এক একটা সিটের সাইজ দেখেন, আর কি পরিমাণ লেগ স্পেস, মানে বস মনে হইতেছে ভাই পায়ের উপর পা তুলে বসে আসছি না একবারে। যখন ইকোনমি ক্লাসে ছিল তখন পা রাখার জায়গা ছিল না। আমি জানি না ঠিক কোন কারণে আমাদেরকে আসলে আপগ্রেড করে দেওয়া হয়েছে, বাট যে কারণে হয়েছে অনেক ভালো হয়েছে। যদি এক্সট্রা টাকা উঠে চাই আবার। বিজনেস ক্লাসে আপগ্রেড হওয়ার বিষয়টা টোটালি আনসার্টেন ছিল, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কিন্তু এই যে গ্লাস আছে, উইন্ডো আছে, সেটা দিয়ে আপনাদেরকে যেটা দেখাবো সেটার জন্য আপনারা প্রস্তুত হন। অ্যান্ড সম্মানিত সুধী, ওয়েলকাম টু লে, ওয়েলকাম টু লাদাখ। আমরা প্রায় 13 ঘন্টার জার্নি শেষ করে অবশেষে আমরা লাদাখ পৌঁছে গেছি। আর আজকে সকালবেলা যেই ব্রেকফাস্টটা করছি বা সূর্যোদয়টা দেখছি, একই সাথে দুইটা জিনিস আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন। কারণ হচ্ছে বিজনেস ক্লাসে বসেছিলাম, অনেকে বেশি স্পেস ছিল, তার উপর 2টা গ্লাস ছিল, তার সাথে সুন্দর নাস্তা ছিল, আর ভিউটা এত জোশ ছিল, সূর্যটা গোল্ডেন সূর্যটা বেরোচ্ছে আর শুভ্র বরফে ঢাকা হচ্ছে পাহাড়গুলো দেখতেছিলাম। যাই হোক, এখন চলে আসছি হচ্ছে আমরা আমাদের হোটেলে বা হোমস্টেতে। এর পরবর্তী আমরা যখন হচ্ছে লে এয়ারপোর্টে ল্যান্ড করছি তখন ভিডিও করতে চাইছিলাম, কিন্তু আসলে ভিডিও করতে পারি না। কারণ হচ্ছে লে যে এয়ারপোর্টটা আছে এটা নট অনলি এয়ারপোর্ট, এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বেস, যার কারণে ওইটার ভিতরে কড়া নিরাপত্তা পালন করা হয়, এখানে ভিডিও টিডিও করা যায় না। আমরা একটা ক্যাব ভাড়া করে চলে আসছি হচ্ছে আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটা খুবই বেসিক একটা হোটেল, কিন্তু এখান থেকে ভিউ খুব দারুণ পাওয়া যায়। এই যে দেখেন, এই সাইডে তাকাইলে পাহাড়, এই সাইডে তাকালে পাহাড়, এবং পুরোটা যেদিকে তাকাবেন সেদিকে হচ্ছে পাহাড়। আর এই সাইডটার মধ্যে যে পাহাড়গুলো আছে সেগুলোর উপরে ওই যে দেখেন সাদা শুভ্র বরফ, স্নো ক্যাপ মাউন্টেন। আমাদের এই হোটেলটার নাম হচ্ছে গংমা গেস্ট হাউস। গংমা মানে কি জানি না, তবে এই হোটেলটা থেকে মোটামুটি খুব প্লেজেন্ট একটা ভিউ পাওয়া যায়, প্লাস এখানে অনেকটা শান্তিপূর্ণ ভাব আছে। আর এখানে একটা ফুল ফুটছে একবারে বারান্দার সাথেই, এই ফুল গাছটা খুবই সুন্দর লাগে, যখন রোদের আলোটা পরে আরও বেশি চকচক করে। কিন্তু এই ফুল গাছের নাম কি সেটা আমার জানা নাই, এটা আমাকে জানতে হবে, জেনে আপনাদেরকে আমি জানাচ্ছি। আর রুমে এসে মরার মতো অনেকক্ষণ যাবৎ ঘুমাইছি। ঘুম থেকে উঠার পরে আমাদের আসছে হচ্ছে 3 নম্বর মেম্বার। এই ট্রিপের যে 3 নম্বর ভদ্রলোক আমাদের সাথে পুরো ট্রিপটায় থাকবে, সেই ভদ্রলোক। কি খবর, কি হয়েছে? হ্যাঁ, তারপরে ওয়াও,
আর এই হচ্ছে আমাদের 3 নম্বর ভদ্রলোক। কি খুব হাঁপাই গেছেন? ভাই হ্যাঁ 200 টাকা সেভ করছি, আজকের ইনকাম 200 টাকা। কেন? সেবার আছে 200 টাকা, সেটা বাঁচাই আমি তো কিরার রাস্তা অনুসরণ করে হাইটে এসেছি। সে কিন্তু তকিরের বড় অনুসারী। আচ্ছা যাই হোক, এবার আমাদের ট্যুর পরিপূর্ণ। আমরা 3 জন অ্যাড হওয়ার কথা। আমরা এই 3 জন মিলে আমাদের বাকি রেস্ট অফ দ্য দিনগুলোতে আমরা একসাথে ঘোরাফেরা করবো আর কি। তাহসান ভাই আসছে, তাহসান ভাই গতকালকে রাতে আসছে। সে তৌকিরের বুদ্ধিতে কার্গিল থেকে গাড়ি নিয়ে সে লাদাখ আসছে এবং মাঝখানে সে 6-7 ঘন্টা বরফের জন্য আটকে গেছে। আমি তারে আগে বলছিলাম যে তৌকিরের বুদ্ধি জীবনে নিয়ে না, আর যাই করেন। হোটেল থেকে হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার দূরে আসছি, লের যে মেন মার্কেট সেখানে আসছি। মূলত উদ্দেশ্য হচ্ছে জুমার নামাজের খোঁজে আসছি, কিন্তু মনে হয় না জুমার নামাজ পাবো। আর এই কটুক হেঁটে আমার শরীর গরম হয়ে গেছে, তারপরে হচ্ছে শ্বাসকষ্ট হালকা হালকা হচ্ছে, কিন্তু মাথা ব্যথাটা করতেছে ভালো রকমের, মাথা টনটন করতেছে। আর এর কারণ হচ্ছে অ্যাক্লিমেটাইজেশন ঠিক মতো হয় নাই। অ্যাক্লামেটাইজেশন এই টার্মটার একটু ক্লিয়ারিফিকেশনের দরকার আছে। আসেন আপনাদেরকে সেটার হুবহু কি ডেফিনেশন সেটা বলি। অ্যাক্লিমেটাইজেশন রেফার্স টু এ প্রসেস হোয়ার অ্যান অর্গানিজম অ্যাডজাস্ট টু চেঞ্জেস ইন ইটস এনভায়রনমেন্ট উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, অল্টিটিউড, হিউমিডিটি, pH, light, salinity, pressure and presence of certain chemicals. সোজা বাংলায় বললে আপনার শরীর আগের যে অবস্থানে ছিল সেখানকার টেম্পারেচার, সেখানকার অল্টিটিউড এবং সেখানকার ওভারঅল এনভায়রনমেন্টের সাথে অলরেডি অ্যাডজাস্টেড, কিন্তু নতুন একটা প্লেসে যখন গেছেন সেটার সাথে আপনার শরীরকে অ্যাডজাস্ট হইতে হবে। আর এই অ্যাডজাস্ট হওয়ার প্রসেসটাকে বলতেছে হচ্ছে অ্যাক্লিমেটাইজেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আপনার মাথা ঘোরানো শুরু করবে, বমি হইতে পারে এবং ওর সিচুয়েশন হইতে পারে। আর এই অ্যাক্লিমেটাইজেশনের জন্য খাইতে হয় প্রচুর পরিমাণ পানি আর ঘুমাইতে হবে। আমরা আজকে সারাদিন অনেক ঘুমাইছি, ওই যে ঘুরতে গেছিলাম, তারপরে এসে আরেকটা ঘুম দিছি, তারপরেও আমার মাথা ব্যথা যাচ্ছে না, কেমন যেন একটা মাথা ভার হয়ে আছে ভাব ফিল হচ্ছে। আর এখন যেটা করবো, এখন আমাদেরকে আবার বের হইতে হবে, কারণ হচ্ছে লাদাখের যেই ইনার লাইনগুলো আছে, নুব্রা, প্যাংগং, যেগুলো ঘোরার জন্য মূলত আসছি, খারদুংলা পাস, যে জায়গাগুলোতে যাওয়ার ইচ্ছা আছে সেগুলো যাওয়ার জন্য আমাদেরকে পারমিশন নিতে হবে। সো আমরা এখন যাবো হচ্ছে সেই পারমিটটা কালেক্ট করার জন্য। অস্থির ভিউ এই জায়গাটা থেকে, সেরা জোস একটা ভিউ পাওয়া যায়। ইয়া হ্যালো, হাউ আর ইউ? ইয়েস, অ্যান্ড আমরা আবার নাদিয়ার কাছে চলে আসছি। 2022 সালে যখন আসছিলাম ঠিক তখন উই হ্যাড নাদিয়া টু হেল্প আস, অ্যান্ড দিস টাইম অলসো। এবার নাদিয়ার কাছ থেকে আমরা একবার হেল্প নিচ্ছি, গতবার শুধু ইনফরমেশন নিয়েছিলাম, এবার হেল্প নিচ্ছি। উই আর মেকিং দ্য পারমিট, এস পারমিট ফ্রম হার, অ্যান্ড তার যেই প্রতিষ্ঠান মেরো এক্সপিডিশন, সেখান থেকে হচ্ছে পারমিট নেওয়া যায়। ইউ ক্যান বাইক রেন্ট, আর স্পেশালি ফর দ্য ট্রেকার্স, রাইট? এই যে ট্রেকিংয়ের যে জিনিসপত্র আছে সব জিনিসপত্র ওনার থেকে নেওয়া যাবে। যাই হোক, তার সাথে আড্ডা দিয়ে অনেক মজা করছে। আই এম সেইং দ্যাট chit-chatting with you is very interesting. Yes, she's very, very interesting. Okay, Nadia, we'll meet tomorrow. Yes. Okay. পানি খাইতে হবে, প্রচুর পরিমাণ পানি খাইতে হবে। নাদিয়া ওইটাই সাজেস্ট করলো। আর নাদিয়ার আমি জিজ্ঞেস করলাম, এত পরিমাণ ঠান্ডা, সবাই জ্যাকেট পরে হাঁটতেছে, বাট আমার মাঝে মধ্যে কেন গরম লাগতেছে? তো সে বললো যে এটাকে বলা হচ্ছে কোল্ড সোয়েট। এই সোয়েটটা আসলে আমাদের গরম সোয়েটের মতো ঝরে ঝরে পড়বে না, এটা ভিতরে জ্বালা পোড়া টাইপের, হালকা একটা চিনচিনে জ্বালা দিবে আপনার শরীরে। কিন্তু এই জ্বালার পরেও শরীর থেকে জ্যাকেট খোলা যাবে না, কারণ আমার ভিতরের যে অর্গানিজমগুলো আছে সবগুলো প্রচুর পরিমাণ কষ্ট করতেছে এই এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোর জন্য। তো সে আমাকে বললো, ভাই তুমি গিয়া রেস্ট নাও, বেশি কথাবার্তা বলার দরকার নেই, বেশি হাঁটাহাঁটির দরকার নেই। এখন রুমে চলে আসছি। ঠিক আছে, তাহলে আজকের জন্য বিদায়। এখন একটা জিনিস আপনাদের মনে আসতে পারে, ভাই মোহাম্মদ সানি আপনি তো লাদাখ, তাহলে স্টুডিওতে বসে স্টোরি টেলিং কীভাবে করতেছেন? ব্রোজ, এটাই তো ফিল্ম মেকিংয়ের মজা, এটাই তো একটু প্রি প্ল্যানিংয়ের খেলা। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী, সুরেশ প্যাপু